আজকে আমরা এই ভিডিওতে কোপা ডেল রের সেমির সেকেন্ড লেগ অর্থাৎ বার্সেলোনা ভার্সেস অ্যাটলেটিকো ম্যাচ, যেখানে বার্সেলোনা অ্যাটলেটিকো মাদ্রিদকে 3-0 গোলে হারিয়ে দিয়েছে। বার্সার হয়ে দুটো গোল মার্ক বার্নাল আর একটি গোল র্যাফিনার। কিন্তু বার্সা কিন্তু ফাইনালে কোয়ালিফাই করেনি। তো এই ম্যাচটাকে নিয়ে আমরা ডিটেলস রিভিউ করব। এছাড়াও বার্সার দুজন প্লেয়ার বালদে আর কুন্দে দুজনের কিন্তু ইনজুরি লেগেছিল, সেই ইনজুরি আপডেটও দেব, যে ইনজুরিটা কতদিনে তারা ফিরে আসতে পারে ইনজুরি কাটিয়ে, সেই নিয়ে কথা বলবো। থার্ডলি কিছু স্পেশাল মোমেন্ট রয়েছে, সেই নিয়ে কথা বলবো। আর ম্যাচের পর আজকাল তো সব প্লেয়ারদেরই সোশ্যাল মিডিয়া ইউজ করে, প্রত্যেকটা প্লেয়ার সোশ্যাল মিডিয়ায় নানান ধরনের ব্যঙ্গাত্মক ছবি এগুলো পোস্ট খুবই হয়, এবং গ্রিজম্যানও কিন্তু এই ধরনের ব্যঙ্গাত্মক ছবি পোস্ট করেছেন। তো সেই ছবিটা নিয়েও আমি কথা বলবো, যে অন্যান্য প্লেয়াররা এটা করে মেনে নেওয়া যায়, গ্রিজম্যান কি করে করতে পারে, যে একজন এমন প্লেয়ার যে ব্লুগানা শার্ট পরে কিন্তু খেলেছে আগে, তো তার থেকে কিন্তু এটা আমরা আশা করি না। তো চলো ভিডিওটা শুরু করা যাক। ওয়েলকাম টু এ টু জেড স্পোর্টস ভয়েস। তোমরা যদি চ্যানেলে প্রথম এসে থাকো তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে বাজিয়ে দাও ফুটবল এবং ক্রিকেট সংক্রান্ত যাবতীয় আপডেট পাওয়ার জন্য। আর ডেইলি আপডেটেড থাকার জন্য আমাদের আদার সোশ্যাল মিডিয়া আইডি ফেসবুক, ইনস্টা এগুলোকে ফলো করে রাখতে পারো। নাও কাম টু দ্য পয়েন্ট। দেখো, কালকের ম্যাচের কথা এলে, অর্থাৎ বার্সা ভার্সেস অ্যাটলেটিকো মাদ্রিদ ম্যাচের কথা এলে, এই ম্যাচটা কিন্তু ছিল বার্সেলোনার হোম স্টেডিয়াম ক্যাম্প নুতে, সেকেন্ড লেগ। তো সেখানে কিন্তু বার্সেলোনা পুরোপুরি মিডফিল্ড ডমিনেটেড ফুটবল প্রথম থেকেই খেলেছে, এবং শুধু মিডফিল্ড নয়, ডিফেন্সে কালকে যারা খেলেছে, দেখো প্রথমেই কিন্তু কুন্ডে উঠে যায়, রাইট ব্যাকে কুন্ডে খেলছিল, তার জায়গায় নেমে পড়ে বালদে। তবে বালদে এসে কিন্তু লেফট ব্যাক হিসেবেই খেলতে থাকে, রাইট ব্যাকে জোয়াও ক্যানসেলো খেলছিল, আর দুজন সেন্টার ব্যাক পেয়ারিং কুবার্সির সাথে জেরার্ড মার্টিন। অর্থাৎ এই ক্যানসেলো, তার সাথে কুবার্সি, জেরার্ড মার্টিন আর আলেক্সান্দ্রো বালদে, তারা কিন্তু প্রত্যেকেই ভালো খেলেছে, বা ডিফেন্সটাকে কিন্তু অফসাইড ট্র্যাপ তারা অনেকবার ক্যাচ করেছে অপোনেন্ট প্লেয়ারকে, তারা প্রত্যেকেই কিন্তু ভালো খেলেছে। ইভেন বার্সা যে মাঝমাঠ কেন্দ্রিক ফুটবল, সেটা কিন্তু পেদ্রি, তোমরা জানো যে ইনজুরি কাটিয়ে সে ফিরেছে, এবং তার সাথে ভাই মার্ক বার্নাল, প্লেয়ারটার 22-23 বছর বয়স, দুর্দান্ত প্লেয়ার। ইভেন আমার কোনো কোনো ক্ষেত্রে মনে হয়েছে সে হয়তো ফ্রেঙ্কির থেকেও ভালো খেলেছে, এবং সে যদি পেদ্রির সাথে পেয়ারিং করে খেলে, অর্থাৎ পেদ্রি বার্নাল জুটি কিন্তু মিডফিল্ড শাসন করতে পারে, 1-2 বছরের জন্য নয়, একটা ডিকেডের জন্য। তারা দুর্দান্ত খেলেছে। র্যাফিনা যেহেতু মাঠে ফিরেছে, মাঠে কিন্তু অটোমেটিকলি ইন্টেন্সিটিও ফিরে এসছে, তারা প্রত্যেকে ভালো খেলেছে। ল্যামিন ইয়ামাল কালকে অসাধারণ ছিল, সে দুর্দান্ত খেলেছে। তবে ভাই দুজন প্লেয়ার, একটা হচ্ছে ফেরান তোরেস আর আরেকজন হচ্ছে ফার্মিন লোপেজ, এই দুজন প্লেয়ার কিন্তু নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারেনি। দেখো, ফার্মিন লোপেজ এমন একটা প্লেয়ার যে কিন্তু দুমদাম গোল করবে, অ্যাসিস্ট দেবে, মানে সবকিছু এগুলো খুব ভালো করেও, কিন্তু না, যখনই কিছু ক্রিয়েটিভ করার ব্যাপার থাকে, ধরো কোনো জায়গায় টেম্পো কন্ট্রোল হোক বা একটা থ্রু পাস বাড়ানো হোক, সেক্ষেত্রে কিন্তু কিছুটা হলেও সে অলমোড থেকে পিছিয়ে রয়েছে। সেই কারণেই কিন্তু ম্যাচের সেকেন্ড হাফে কোচ কিন্তু ফেরান তোরেস আর তার সাথে ফার্মিনকে চেঞ্জ করে ড্যানি অলমো আর তার সাথে নামান মার্কাস র্যাশফোর্ডকে। সুতরাং কোচেরও হাতে কিন্তু কোনো অপশন ছিল না, কারণ ফার্স্ট লেগ মেট্রোপলিটনো অর্থাৎ অ্যাটলেটিকো মাদ্রিদের হোম স্টেডিয়াম যেটা, সেখানে খেলা ছিল, এবং বার্সেলোনা কিন্তু 4-0 গোলে সেই ম্যাচটা হেরে এসছে, এবং পাউ কুবার্সি বার্সেলোনার হয়ে কিন্তু সেই ম্যাচে একটা গোল করে দিয়েছিল, কিন্তু সেই গোলটা কিন্তু কিভাবে যে রেফারি অফসাইড দিল সেটা কিন্তু কেউই বুঝতে পারেনি, এবং পরে নাকি ম্যাচ রিপোর্ট টিপোর্ট এইসবের ক্ষেত্রে কিন্তু বেরিয়ে এসছে যে গোলটা অফসাইড ছিল না। এবং যেটা হয়, আজকে একটা মানে সেমিফাইনালের মতন ম্যাচ, সেখানে যদি এক গোলের অ্যাডভান্টেজও একটা অ্যাডভান্টেজ, সেই অ্যাডভান্টেজটা যদি না দেওয়া হয়, তাহলে অবশ্যই সেখানেই বার্সা দেখো হেরে গেল। এবং বার্সা কিন্তু এই ম্যাচটা 3-0 গোলে জিতেছে, সেকেন্ড লেগটায় 3-0 গোলে জিতেও কিন্তু সেটা এনাফ হয়নি ফাইনালে কোয়ালিফাই করার জন্য। তো ম্যাচটার যদি প্রথম থেকে একটু দেখি, যেরকম বললাম যে বার্সা মিডফিল্ড ডমিনেটেড ফুটবল খেলছিল, বার্সার হয়ে দেখো লামিন ইয়ামাল কিন্তু কন্টিনিউয়াসলি ফ্ল্যাঙ্ক চেঞ্জ করছিল, এবং এই ফ্ল্যাঙ্ক চেঞ্জের ফলে লামিন ইয়ামাল কিন্তু লেফট সাইড দিয়ে, মানে লেফট উইং দিয়ে কিন্তু বক্সের ভেতর ঢুকে পড়ে, এবং ফাঁকায় বলটাকে বাড়িয়ে দেয় বার্নালের কাছে, এবং বার্নাল কিন্তু
এত ভালো প্লেয়ার, একটা নাম্বার 8 হয়ে এত স্কোরিং এবিলিটি তার, মানে দুর্দান্ত শটে কিন্তু সে জাল কাঁপিয়ে দিয়েছে, ফাঁকায় পেয়েছে কিন্তু তাও কিন্তু অনেক প্লেয়ার এমন আছে ওপর দিয়ে উড়িয়ে দেবে, ফেরান তোরেস হলেই হয়তো ওপর দিয়ে উড়িয়ে দিত, কিন্তু সে গোলটা করে এসছে। এবং ফার্স্ট হাফেরই শেষ দিকে মানে 45 মিনিটের মাথায় তখন কিন্তু পেদ্রিকে বক্সের মধ্যে ফাউল করে অ্যাটলেটিকো মাদ্রিদের প্লেয়ার, এবং পেদ্রি আর ফেরান তোরেস এরা কিন্তু মিডফিল্ড থেকে একটা দুর্দান্ত 1-2 খেলতে থাকে এবং খেলতে 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 বক্সের মধ্যে ঢুকে পড়ে, এবং পেদ্রির পায়ে বল থাকা মানে সেই বল কারা অসম্ভব, তোমরা সবাই জানো সেটা, আর সেটা অ্যাটলেটিকো মাদ্রিদের প্লেয়ার কাটতেও পারেনি এবং ট্যাকেল করে দিয়েছে, যার ফলে পেনাল্টি পেয়েছে বার্সেলোনা, এবং র্যাফিনা দুর্দান্ত শটে গোলকিপারকে উল্টো ফুটে ফেলে গোল করে দিয়েছে। ম্যাচের আগে কোচ হ্যাংসি তিনি কিন্তু বলছিলেন যে 4-0 গোল এটার কিন্তু কাম ব্যাক, এটা কিন্তু তার ফুল কেরিয়ারে কোনোদিন হয়নি, কিন্তু তিনি তার প্লেয়ারদের বলেছেন যে এই 4-0 গোলের ব্যবধানটাকে এইভাবে দেখতে যে ফার্স্ট হাফে 2-0 গোল, সেকেন্ড হাফে 2-0 গোল, বার্সা যদি করতে পারে তারা কিন্তু ফাইনালে কোয়ালিফাই করতে পারে, এবং বার্সা কিন্তু ফার্স্ট হাফের শেষে দেখা যায় 2-0 গোলই তারা করে দিয়েছে অলরেডি, এবং সেকেন্ড হাফে যখন বার্সা নামে তখন অ্যাটাকের পর অ্যাটাক করতে থাকে, যতবার ফেরান শট নিয়েছে ততবার সেটা জালে তো জড়াইনি, সেটা ওপর দিয়ে উড়েছে, ফার্মিন শট নিয়েছে, সেই ফার্মিনের শটও কিন্তু অনেক ক্ষেত্রে প্রতিহত হয়েছে, এছাড়া কিন্তু মাঝে মধ্যেই শট নিয়ে গেছে মার্কাস র্যাশফোর্ড চেঞ্জ হয়ে এসে, মানে প্রত্যেকেই কিন্তু নিজেদের মতো শট নিয়েছে, জেরার্ড মার্টিন একটা অসাধারণ শট নিয়েছিল, তবে একটু গোল পোস্টের ওপর দিয়ে সেটা উড়ে যায়, সুতরাং প্রত্যেকেই শট নিয়েছে কম বেশি। তবে জোয়াও ক্যানসেলো সে কিন্তু আজকে দেখিয়ে দিয়েছে যে কেন সে ওয়ান অফ দ্য বেস্ট রাইট ব্যাক, বা কেন তাকে বার্সেলোনা এই উইন্টারে সাইন করেছে, কারণ বার্সেলোনা আর্থিক অবস্থা ভালো না আমরা প্রত্যেকেই যাইনি, এবং সে কিন্তু তার একটা ডেড বল সিচুয়েশন বার্সেলোনা পায়, সেখান থেকে কিন্তু একটা বল সে বক্সে ভাসিয়ে দেয়, আবার গোল করে বার্সেলোনার হয়ে সেই মার্ক বার্নাল। ভাই প্লেয়ারটাকে যত দেখছি তত অবাক হচ্ছি, প্রতিটা ম্যাচে, এর আগের ম্যাচেও সম্ভবত সে গোল করেছে, এবং প্রতি ম্যাচে গোল করছে, মিডফিল্ড টেম্পো কন্ট্রোল করছে, মানে দুর্দান্ত প্লেয়ারটা। তোমাদের অনেকের মনে থাকবে যারা বার্সেলোনাকে ফলো করো, যখন হ্যাংসি ফ্লিক প্রথম কোচ হয়ে এসেছিল সে কিন্তু সেভাবে কোনো সাইনিংই পায়নি, পেয়েছিল বলতে ওই ড্যানি অলমো, লেফট উইং এর প্লেয়ার দরকার ছিল, মিডফিল্ডার প্লেয়ার এনে দিয়েছে ডেকো, তো সেরকম প্লেয়ারই পাইনি। প্লেয়ার বলতে ইনিগো মার্টিনেস, তার তো সেরকম নামই ছিল না, তাকে কিন্তু সেট করে দিল পাও কুবার্সির সাথে সেন্টার ব্যাক পেয়ারিং এ, ঠিক সেইভাবে মার্ক বার্নালকে কিন্তু খেলাচ্ছিল প্রথম থেকেই, পেদ্রির তখন চোট ছিল তোমাদের মনে থাকবে হয়তো, তো এই মার্ক বার্নালকে কেন কোচ, তখন তার আরো বয়স কম বার্নালের, কেন কোচ চান্স দিয়েছিল আজকে কিন্তু বোঝা যাচ্ছে যে তার মধ্যে কতটা ট্যালেন্ট রয়েছে। এবং মার্ক বার্নাল বললামই যে নাম, দুটো সে গোল করেছে এবং নিজের সেকেন্ড গোলটাও কিন্তু সে সেকেন্ড হাফে করেছে, এবং বার্সা কিন্তু পরের পর মানে শেষ মুহূর্ত অবধি 96 মিনিট খেলা হয়েছে, শেষ মুহূর্ত অবধি চেষ্টা করে গেছে, শেষ মুহূর্ত অবধি প্রেস করে গেছে, সবকিছু করেছে, কিন্তু মানে লাস্ট গোলটা আর করতে পারেনি, মানে ফার্স্ট লেগে কুবার্সির গোলটাকে যদি অ্যালাউ করা হতো বার্সেলোনা কিন্তু ইজিলি, আমার একটা বিশ্বাস বার্সেলোনা কিন্তু আরো একটা গোল করে ইজিলি ফাইনালে চলে যেত, বার্সার সেই ক্যাপাবিলিটি আছে। এবার যদি ইনজুরি আপডেটে আসি, দেখো কুন্দের যা শোনা যাচ্ছে তার যা ইনজুরি, তার ফিরতে কিন্তু 1 মাস লাগবে, আর বালদের ক্ষেত্রে সেই সময়টা কিন্তু আরেকটু বেশি, 5 থেকে 6 সপ্তাহের সময় কিন্তু তার লাগতে পারে। এবার যদি কিছু স্পেশাল মোমেন্ট বা স্পেশাল অবজারভেশনের কথা তোমাদের বলি, ফার্স্ট অফ অল দেখো ল্যামিনে আমাল কিন্তু আজকে ফ্ল্যাঙ্ক চেঞ্জ করে খেলছিল, মানে অন্যদিন যেরকম রাইট উইং এই খেলে আজকে কিন্তু লেফট উইংও বারবার আসছিল, আবার র্যাফিনা চলে যাচ্ছিল রাইট উইং, এটা বারবার হয়েছে। এছাড়াও যদি বলি মার্ক বার্নাল, বললামই যে পেদ্রির সাথে বার্নালের যে জুটি সেটা কিন্তু পেদ্রি ফ্রেঙ্কির জুটি থেকেও বেশি ভালো লাগছে। থার্ডলি অ্যাটলেটিকোর কথা যদি আসি, অ্যাটলেটিকোর গোলকিপার মুসো দুর্দান্ত পারফরমেন্স করেছে ভাই, দুর্দান্ত, আউটস্ট্যান্ডিং, তার সাথে সাথে গ্রিজম্যান সেও ভালো পারফরমেন্স করেছে। এছাড়াও যদি বলি যে ক্যানসেলো, জোয়াও ক্যানসেলো সেও মানে অসাধারণ পারফরমেন্স তার। জেরার্ড মার্টিন সে কিন্তু যা পারফরমেন্স করেছে, মানে মনে হচ্ছে যে ফার্স্ট লেগে কেন তাকে খেলানো হলো না, মানে সে যদি খেলতো এরিক গার্সিয়া কুবার্সির পাশাপাশি লেফট ব্যাকে তাহলে হয়তো এই 4টে গোল খেতে হতো না, কারণ বালদের মধ্যে ইদানিং একটা সমস্যা দেখা যাচ্ছে, সে উঠলে নামতে পারছে না, বা নামলেও ডিফেন্সের জায়গায় যখনই ডিফেন্ড করার হচ্ছে হাত দুটো পেছনে কিন্তু বক্সের মধ্যে দুমদাম শুয়ে পড়ছে, মানে
একটু দাঁড়িয়ে থেকে নিজের পায়ে ডিফেন্ডিং করা সেটা তার মধ্যে দেখা যাচ্ছে না। আরেকটা ব্যাপার, আরাউকো কিন্তু সেকেন্ড হাফে নামলো এবং সে কিন্তু নাম্বার 9 হিসেবে খেলছিল। আমরা জানি লিওন্ডাস্কির বয়স হয়েছে, একসময় টিপিক্যাল সে স্ট্রাইকার যেরকম ছিল, রেগুলার প্লেয়ার ছিল, সেই জিনিসটা কিন্তু এখন আর লিওন্ডাস্কির মধ্যে দেখা যাচ্ছে না। সে চোটপ্রবণ হয়ে গেছে, যেটা বলতে চাইছি আর কি, সে কিন্তু এই ম্যাচে ছিল না। সেই জন্য কিন্তু আরাউকোকে এই কোচ রিপ্লেসমেন্ট হিসেবে নাম্বার 9-এ খেলাচ্ছিলেন এবং আরাউকো কিন্তু বারবার বল চাইছিল, কিন্তু তার অবধি কিন্তু বল এসে পৌঁছচ্ছিল না, কারণ প্রত্যেকটা প্লেয়ারই শট নিয়েছে। জেরার্ড মার্টিন শট নিয়েছে, এছাড়াও মার্ক বার্নাল তো অসংখ্যবার শট নিয়েছে, শুধু শট নেয়নি, দুটো গোলও করেছে। পেদ্রিও শট নিয়েছে, লামিনে আমাল সে শট নিয়েছে, র্যাফিনা শট নিয়েছে, প্রত্যেকে শট নিয়েছে ভাই। মানে যা করার প্রত্যেকে নিজের 100% দিয়ে দিয়েছে। এবার যদি আরেকটা বিষয়ের দিকে আসি, দেখো ম্যাচের একদম না 75 মিনিটের পরের দিকটায় তখন কিন্তু পেদ্রি, র্যাফিনা, ল্যামিনে আমাল এদের মধ্যে একটা লেথার্জিক ভাব দেখা যাচ্ছিল। দেখো এটা কিন্তু আমি কোনো নেগেটিভ পয়েন্ট হিসেবে ধরছি না, আমি এই কারণেই তোমাদেরকে বলছি, আমার মনে হয় এটা তারা তো ইনজুরি থেকে ফিরছে, হয়তো সেই কারণে ম্যাচ বাই ম্যাচ খেলতে খেলতে কিন্তু হয়তো ঠিক হয়ে যাবে। ইভেন একটা জায়গায় দেখছিলাম পেদ্রিকে কিন্তু কোচ তুলতে চাইছিলেন, কিন্তু পেদ্রি হ্যান্সি ফ্লিককে ইশারা করলো যে সে মাঠে থাকতে চায়, যেহেতু সেমিফাইনালের মতন ম্যাচ আর বার্সেলোনা পিছিয়ে রয়েছে, সেই কারণে হয়তো কিন্তু পেদ্রি মাঠে থেকেছে। আরেকটা ব্যাপার যেখানে আসবো, যে অ্যান্টোনিও গ্রিজম্যান সে কিন্তু একটা ছবি পোস্ট করেছে তার ইনস্টাগ্রামে সম্ভবত, যে ছবিটায় দেখা যাচ্ছে যে বার্সা যে প্লেয়ার সে শুয়ে আছে আর অ্যান্টোনিও গ্রিজম্যান সে সেলিব্রেট করছে, এরকম একটা পশ্চার আর কি। তো আমার মনে হয় গ্রিজম্যানের থেকে আমরা এটা আশা করি না। আমরা গ্রিজম্যানকে অতি ভদ্র প্লেয়ার হিসেবে জানি, সে একটা সময় ব্লু গ্রানা শার্ট পরে খেলেছে, ক্লাবের ইমোশনের কথা সে জানে, সমর্থকদের কথা সে বোঝে, সে জানে কিন্তু যে বার্সেলোনা কি। এটা একটা মানে ছোট টিমের প্লেয়ারের আচরণ হয়ে গেছে, মনে হচ্ছে সে যেন একটা কোনো জিরোনা, মানে আমি ছোট করছি না কোনো টিমকে, তাও বার্সা বা রিয়েল মাদ্রিদের তুলনায় একই লেভেলে তো তাদের গণ্য করা যায় না, মনে হচ্ছে যেন সেই সব টিমের প্লেয়ার সে মানে অল্পতেই একটা ম্যাচ জিতে হুররে আমি সো হ্যাপি, এরকম একটা ব্যাপার। তাদের যে ধরনের সাইনিং হয়েছে, জুলিয়ান আলভারেজ তুমি বলো, তুমি অ্যাডিমোলা লুকম্যান বলো, তুমি সরলদ বলো, কেউই কিন্তু সেইভাবে মানে এতগুলো দামি দামি প্লেয়ার থেকেও কেউই কিন্তু অ্যাটলেটিকো মাদ্রিদকে একটা লা লিগা চ্যাম্পিয়ন করাতে পারেনি, একটা চ্যাম্পিয়ন্স লিগ জেতাতে পারেনি। সেখানে বার্সেলোনার কিছুই নেই, বার্সেলোনার কোচ হ্যান্সি ফ্লিক কোনো সাইনিংই পায়নি। ইনিগো মার্টিনেজকে অ্যাটলেটিক বিলবাও থেকে ফ্রিতে বার্সেলোনা সাইন করিয়েছিল, আর ড্যানি অলমো তার টাকাও কিন্তু ইনস্টলমেন্টে এখনো দেওয়া চলছে। সুতরাং তাও সে লেফট উইং এর প্লেয়ার নয়। এরাম একটা টিমকে কিছু ইয়ং ছেলেকে দিয়ে মানে টিমটাকে সেট আপ করেছে হ্যান্সি ফ্লিক। শুধু সে সেট আপ করেনি, সে কিন্তু একটা বেঞ্চও গঠন করেছে এই বার্সেলোনার। সুতরাং যে টিমটার কিছুই নেই, মেসি চলে যাওয়ার পর বেসিক্যালি বার্সেলোনার কিন্তু যে ডাউনগ্রেডেশন হয়েছে ট্রান্সফার মার্কেটে, সেটা কিন্তু অবিশ্বাস্য। তারপরেও বার্সেলোনা কম্পিট করেছে, লা লিগা জিতেছে, কোপা ডেল রে জিতেছে, স্প্যানিশ সুপার কাপ জিতেছে। সেখানে অ্যাটলেটিকো মাদ্রিদ এত সাইন করিয়ে কি জিতেছে ভাই? কিছুই জেতেনি। আশা করি অ্যাটলেটিকো মাদ্রিদের প্লেয়ারদের এটা মাথায় রাখা উচিত, তারা কাদের এগেনস্টে এই জিনিসটা করছে বা এই ধরনের মক করছে, এটা মাথায় রাখা উচিত। তো তোমাদের কি মনে হয়, বার্সেলোনা কি এই সিজনে এই হারটাকে ওভারকাম করে চ্যাম্পিয়ন্স লিগে ভালো পারফরমেন্স করতে পারবে, বা চ্যাম্পিয়ন্স লিগে কতদূর বার্সা এগোতে পারে বলে তোমাদের মনে হয়? কমেন্ট করে জানাও। আর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে বাজিয়ে দাও, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত।